কয়েকটি মাত্র গাড়ির জন্য মাসে জ্বালানি ব্যয় ১২ লাখ টাকা। শুধু তাই নয়, এসব রক্ষণাবেক্ষণের জন্য থাকবে আরও ৩.৫ লাখ করে। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ইমেইল ও ওয়েবমেইল সংক্রান্ত একটি সফটওয়্যার কেনা হবে ৯.৫ কোটি টাকায়। এমন ভয়াবহ লুটপাটের আয়োজন চলছে সারা দেশে ২০৪ সেতু নির্মাণ সংক্রান্ত প্রকল্পে, যে জন্য আবার পরামর্শকরাই নিয়ে নেবেন প্রায় ১৫০ কোটি টাকা। প্রতিটি সেতুর নির্মাণ ব্যয় ৪০ কোটি টাকা, অথচ বিশ্লেষকদের মতে গ্রামীণ এলাকায় এত ব্যয় করা অসম্ভব। ইমদাদ হোসেনের রিপোর্ট। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থায় বিপর্যস্ত এখনো দেশের বহু এলাকা। সড়ক থাকলেও নেই সেতু, আবার সেতু বানানো হলেও তা পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ফলে ভোগান্তি যেন নিত্যসঙ্গী বড় একটা জনগোষ্ঠীর। অবস্থার উন্নয়নে ২০২৪ সালে সারা দেশে ৬৩টি সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী সরকার। কিন্তু টাকা সংকটে ২০২৫ সালে তা ১১টিতে নামায় অন্তর্বর্তী সরকার। তবে দায়িত্বের ৪ মাস না যেতেই এক লাফে সেই সংখ্যা ২০৪টিতে উন্নীত করে বিএনপি, যে জন্য ব্যয় উঠে যায় রেকর্ড ৮,০০০ কোটি টাকায়। ফলে প্রতিটির জন্য খরচ হবে ৪০ কোটি করে। বিশ্লেষকরা মনে করছেন, গ্রামীণ এলাকায় ২০০ মিটার দৈর্ঘ্যের প্রতিটি সেতু নির্মাণ ব্যয় এত বেশি হওয়ার সুযোগ নেই। প্রতি মিটার ২ লেনের যদি একটা সেতু হয়, সাধারণত ১০ থেকে ১২ লক্ষ টাকা কিন্তু চলে আসে। এই প্রকল্পগুলো আমরা অতীতেও দেখেছি যে তড়িঘড়ি করে রাজনৈতিক বিবেচনায় যখন প্রকল্প নেওয়া হয়, দেখা গেছে যে সংযোগ সড়ক আছে কিন্তু মাঝখানে সেতু নাই, আবার সেতু আছে দুই পাশে সংযোগ সড়ক নাই। এই ধরনের অনেকগুলো উদাহরণ কিন্তু আমাদের আছে। তো সেটা মাথায় রেখে আমার মনে হয় যে আসলে প্ল্যানিং কমিশনের এটা রিভিজিট করা উচিত। অনেক সময় আমরা এমনও দেখেছি যেটা আসলে অনেক সিম্পল একটা কনফিগারেশন দিয়ে করা সম্ভব, জটিল কনফিগারেশন দিয়ে সেতু তৈরি করার চেষ্টা করা হয়, তার ব্যয়টা বেড়ে যায়। সেতুর বাইরেও এই প্রকল্পে পুকুর চুরির বন্দোবস্ত রেখেছে এলজিইডি। যেমন কিছু মোটরসাইকেল আর কয়েকটি মাত্র গাড়ির জন্য মাসে জ্বালানি ব্যয় রাখা হচ্ছে ১২ লাখ টাকা। আরও ৩.৫ লাখ থাকবে রক্ষণাবেক্ষণের জন্য। শুধু তাই নয়, প্রকল্পের জন্য ইমেইল, ওয়েবমেইল ও ফায়ার অয়েল সংক্রান্ত এক সফটওয়্যার কেনা হচ্ছে ৯.৫ কোটি টাকায়। আর সব মিলিয়ে পরামর্শকরা নিয়ে নেবেন আরও প্রায় ১৫০ কোটি টাকা, যার বেশিরভাগ সুবিধাভোগী হবেন আমলা বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। এইসব ব্রিজ অলমোস্ট একই টাইপের, সাইজে হয়তো একটু বড় কম হতে পারে, ছোট বড় হতে পারে, অলমোস্ট একই টাইপের। সুতরাং এখানে ৯৯ কোটি টাকা একটা কনসালটেন্সির জন্য। আলটিমেটলি এটা হয় কি, কিছু লোককে এখানে সুযোগ তৈরি করে দেওয়া হয় কাজ করে খাওয়ার জন্য। যানবাহনের শুধুমাত্র জ্বালানির পিছনে ৭,১০,০০,০০০ টাকা ধরা হয়েছে। এটা কোনো মতেই ২টা বা একটা যানবাহনের পিছনে এই টাকা খরচ করা সম্ভব না। এই টাকা থেকে এলজিডির অন্যান্য জায়গায় কোনো গাড়ি বা কোনো কিছুর পিছনে তারা এটা ব্যয় করার সম্ভাবনা আছে। এ প্রকল্পে আশেপাশে ২ কোটি টাকার গাছ লাগাতে চায় এলজিইডি, যদিও নেই সুনির্দিষ্ট হিসাব। এছাড়া নিজেদের প্রশিক্ষণের জন্য ২ জেলায় ২টি প্রশিক্ষণ কেন্দ্র বানাতে ধরা হয়েছে আরও ৩০ কোটি টাকার ব্যয়। আর বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ১.৫ কোটি টাকায় প্রশিক্ষণ নিতে চান তারা। আছে ভূমি অধিগ্রহণের জন্য অদ্ভুত প্রস্তাব। আপনি যদি একটা ট্রেনিং সেন্টার করতে চান, তাহলে এটার জন্য আপনি আলাদা প্রকল্প করেন এবং সেইটার ভিতরে বাস্তবায়ন করেন। আপনি যদি কিছু আপনার অন্য ধরনের বিল্ডিং তৈরি করতে হয়, তাহলে আপনি আলাদা করে ভৌত অবকাঠামোর জন্য প্রকল্প তৈরি করেন। সেটা সম্ভাব্যতা যাচাই করে যৌক্তিকতা দিয়ে এটা আসেন। কিন্তু সেতু নির্মাণের ভেতরে আপনি প্রকল্প নিয়ে রিজিওনাল ট্রেনিং সেন্টার বানানোর এইটা অত্যন্ত, আমি মনে করি যে সমস্যাজনক। শুধু সরকারি এমপিদের এলাকায় নির্মাণ করা হবে এসব সেতু, যার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। দিন দিন ইউরোপের বাজারে চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা বাড়ছে বাংলাদেশের রপ্তানিকারকদের, যা আরও কয়েক গুণ হবে এলডিসি উত্তরণের পর। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ এই জোটের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিকল্প দেখছেন না খাত সংশ্লিষ্টরা। আশার কথা হলো, এরই মধ্যে জোরালো আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। WTO সিলের সাবেক মহাপরিচালক বলছেন, প্রক্রিয়া শুরুর পর তা সম্পন্ন করতে লাগবে অন্তত ৩ বছর। তাই দ্রুত প্রস্তুতির পরামর্শ তার। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশ থেকে। সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল $২১ বিলিয়ন। এর মধ্যে প্রায় ৯২% অবদানই তৈরি পোশাক খাতের। ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে এমন সাফল্যের পেছনে রয়েছে শুল্কমুক্ত বাজার সুবিধা, নিয়ম অনুযায়ী যা হারাতে হবে এলডিসির তালিকা থেকে উত্তরণের পর। শেষের সুর বেজে গেছে যে এখন ৩ বছর বা আরও ৩ বছর সর্বোচ্চ, বাট আওয়াজটা কিন্তু শুরু হয়ে গেছে, লোকজন এটা নিয়ে সবার সেমিনার করছে। সো এখন কিন্তু ফিলিংসটা আরও অনেক বেশি হচ্ছে যে আমাদের এই পোস্ট এলডিসি সিচুয়েশনে আমাদের যদি এই মুক্ত বাণিজ্য চুক্তি যদি আমরা
বড় বড় ক্রেতা মানে রাষ্ট্র যেগুলো তাদের সঙ্গে করতে না পারি, তাহলে প্রতিদ্বন্দ্বিতায় আমরা আসলে টিকে থাকতে পারবো না। শুল্কমুক্ত সুবিধা থাকার পরও ট্রাম্প ট্যারিফের পর থেকে ইউরোপে তুমুল প্রতিযোগিতায় পড়েছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যার মূলে রয়েছে চীনা আধিপত্য আর ভারত ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা। এর ফলে কেবল পোশাক খাতেই রপ্তানি হারিয়েছে প্রায় 3.5%, যা আরও ধাক্কা খাবে এলডিসি উত্তরণের পর। এমন প্রেক্ষাপটে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হয়েছে জোরে সোরে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি বাঁচাতে বিকল্প নেই এই উদ্যোগের, আছে বাড়তি বিনিয়োগ টানার সুযোগও। চায়না, ইন্ডিয়া এবং কতগুলো ইস্ট এশিয়ান দেশ থেকে যে আমদানি করি, সেটার উপরে রাজস্ব থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় আর কি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা এখন যে আমদানি করি, সেখান থেকে সরকার যেটা রাজস্ব পায় সেটা আমাদের সব আমদানি রাজস্বের 5 থেকে 7 ভাগের মতো। কাজে রাজস্ব ক্ষতি হবে অনেক বেশি। এটা আসলে আমি মনে করি না যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে কোনো একটা প্রধান অন্তরে, আমি সেটা মনে করি না। আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি বিনিয়োগ আকর্ষণ করতে পারি, যে বিনিয়োগটা আবার ইউরোপের বাজার সুবিধা নিয়ে যাবে, তাহলে এটা অন্যরকমভাবে হবে। তাহলে আমাদের রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ, এগুলো অনেক দিকে এটা সহায়ক হতে পারে। ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মনে করেন, ইইউর সঙ্গে এফটিএ নয়, বরং বাড়তি সুবিধা দেবে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ। তার মতে, প্রক্রিয়া শুরুর পর শেষ হতে সময় লাগবে অন্তত 3 বছর। নেগোসিয়েশন করতে হলে প্রথমে ইন্টারন্যাশনাল ট্রেড রুলস, ডব্লিউটিও রুলস জানতে হয়, বেসিক নলেজ এটা। আমাদের ট্রেড সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হয়, টেরিফ সম্পর্কে ধারণা করতে হয়। সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হয় আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে, কারণ খুব ভালো ডাটাবেস নেই, কী ইন্ডাস্ট্রি আছে, কী পরিমাণ প্রোডাকশন আছে, এটাও জানে। অনেক সময় দেখা যায় যে নেগোসিয়েশনের পরে যে ধরা পড়ে যে হ্যাঁ, আমাদের এই ইন্ডাস্ট্রি তো সাফার করবে। সবশেষ গেল ফেব্রুয়ারিতে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করে বাংলাদেশ, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে হয় রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। রাকিব হোসেন, 71, ঢাকা। সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন হবেই, আবারও সেই নিশ্চয়তা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে 71 বিজনেসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সরকারের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন তিনি। জানান, ধাপে ধাপে কার্যকর করা হবে এই উদ্যোগ, ফলে সমস্যা হবে না অর্থায়নে। এ সময় রাজস্ব আয় বাড়াতে এনবিআরের পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনার কথাও বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে সাবেক সচিব জাকির হোসেনের নেতৃত্বে নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রায় 6 মাসের পর্যালোচনার পর প্রতিবেদন জমা দেয় 21 সদস্যের কমিটি, যেখানে কর্মচারীদের বেতন 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে 1,06,000 কোটি টাকা অতিরিক্ত দরকার হবে বলেও জানায় কমিশন। পে স্কেল চূড়ান্ত হলেও তা বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার, যার চাপ এখন বিএনপি সরকারের ঘাড়ে। এরই মধ্যে যা পর্যালোচনা করা হচ্ছে সচিব কমিটির মাধ্যমে। 71 বিজনেসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে অটল সরকার, তবে আর্থিক টানাপোড়েন থাকায় বাস্তবায়ন হবে ধাপে ধাপে। এটা তো সিদ্ধান্ত হয়েছে, এটা তো আমরা গ্রহণ করেছি এবং এটা বাস্তবায়নও হবে। তবে এটা ক্রমান্বয়ে আমাদের বর্তমান আর্থিক যে প্রেক্ষাপট, যে কঠিন সময় আমরা অতিক্রম করছি, এটাকে মাথায় নিয়ে এটাকে আমরা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। কমিশনের সুপারিশে কোনো কাটছাট হবে কিনা তার সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী। তবে বুধবারও এ নিয়ে বৈঠক হয় মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটিতে। কর্মকর্তারা জানান, পর্যালোচনা শেষ করতে দরকার হবে আরও একাধিক সভা। এদিকে পে স্কেল বাস্তবায়ন সহ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। দাবি করেন, সরকারের চেষ্টায় গত অর্থ বছরের শেষ 4 মাসে আদায় বেড়েছে এনবিআরের। এ সময় চলতি অর্থ বছরের লক্ষ্য পূরণে সংস্থাটিকে নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। আমরা আশা করছি আমাদের যে পরিকল্পনা এবং যে ম্যানেজমেন্ট এবং একটা দক্ষতার মাধ্যমে আমরা আশা করছি আমরা যে টার্গেট দিয়েছি সেটা মিট করতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা ট্যাক্সেশন এনবিআরের একটা পরিবর্তন আসবে, বড় ধরনের পরিচালনায় আসবে, ম্যানেজমেন্টে আসবে এবং এটার সুফল আমি মনে করি আগামী দিনে আসবে।
চলতি অর্থবছরে এনবিআরকে আয়ের লক্ষ্য দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা, যা বিদায়ী বছরের চেয়ে প্রায় 2 লাখ কোটি টাকা বেশি। আমাদের ট্যাক্স জিডিপি যাতে ইমপ্রুভ করে। রুহুল আমিন, 71, ঢাকা। শেখ পরিবার ও 10 শিল্প গোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এর মধ্যে বিদেশে জব্দ হওয়া সম্পদের পরিমাণ ১৯,০০০ কোটি। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএফআইইউর প্রধান কর্মকর্তা। বছরের শেষ দিকে পাচার হওয়া সম্পদ ফেরত আনার সুখবরও দেন তিনি। মেজবাহ হাসানের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের ১.৫ দশকে লুটপাটের মহোৎসব চলে আর্থিক খাতে। শ্বেতপত্র কমিটির হিসেবে ১৫ বছরে লুট হয় প্রায় $২৩৪ বিলিয়ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংক খাত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যা তদন্ত নামে আর্থিক খাতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, একের পর এক সামনে আসে লুটের টাকায় দেশ বিদেশে গড়ে তোলা সম্পদের তথ্য, যার সর্বশেষ চিত্র তুলে ধরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। সংস্থাটির প্রধান জানান, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবার এবং বিভিন্ন শীর্ষ 10 শিল্প গ্রুপের নামে পাওয়া মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, যার ৫৭,০০০ কোটি রয়েছে দেশে, বাকিটা মিলেছে বিদেশে। এসব অর্থ ফেরতে সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। আমাদের এই পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তি। যে সম্পত্তিগুলি পাচার হয়েছে, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের 2টি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। একটি হলো ক্রিমিনাল প্রসিডিংস, আর হলো একটি সিভিল প্রসিডিংস। সো ক্রিমিনাল প্রসিডিংসের জন্য আসলে আমাদেরকে এমএলআরগুলি পাঠাতে হয়। সংবাদ সম্মেলনে ২০২৪-২৫ অর্থ বছরে সন্দেহজনক আর্থিক লেনদেনের চিত্র তুলে ধরে বিএফআইইউ। কর্মকর্তারা জানান, ওই অর্থ বছরে ৩০,০০০-এর বেশি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় ৭৪% বেশি। এসব লেনদেনের ৯৫% হয়েছে ব্যাংক খাতে। গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসাবে ২০২৪-২৫ অর্থ বছরে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে ১৩০০-র বেশি তথ্য নিয়েছে বিএফআইইউ, দিয়েছে প্রায় সমপরিমাণ। আমাদের একটাই, আমরা কোনো দল মত কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো না, আমরা দেখবো অ্যাকশনের দিকে। যদি কেউ সাসপিশিয়াস ট্রানজাকশন কেউ করে থাকে, তাহলে তার কি পরিচিতি সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, যেখানে কেন সন্দেহজনক কোনো লেনদেন হয়েছে কিনা। সন্দেহজনক লেনদেনটি তিনি যেই করে থাকেন না কেন, এখানে কোনো সে ব্যক্তির পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হলো তিনি কি কাজটি করেছেন। কাজটি যদি আমাদের আইনের আওতার ভিতরে পরে থাকে, তাহলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এ সময় বিএফআইইউ এর কাজের স্বচ্ছতা নিশ্চিতে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধান কর্মকর্তা। যদি আমার বিএফআইইউ এর চেয়ার যদি আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করি, নো, জাস্ট কিক মি আউট। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। কংগ্রেসের অনুমোদন বা পরামর্শ ছাড়াই ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমন অভিযোগে মার্কিন সিনেটে $১.১৫ ট্রিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল আটকে দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের শঙ্কা, এত বড় প্রতিরক্ষা বাজেট অনুমোদন হলে তা ইরান যুদ্ধের সমর্থন হিসেবে দেখা হবে, আর এতেই আপত্তি ডেমোক্র্যাটদের। নাদিয়া ইসলাম তুরি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে আপত্তি জানিয়ে মার্কিন সিনেটে $১.১৫ ট্রিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল আটকে দিয়েছে ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের দাবি, কোনো অনুমোদন, কৌশল কিংবা যুদ্ধ থেকে বের হওয়ার পরিকল্পনা ছাড়াই তেহরানের সাথে সংঘাতে জড়ান ট্রাম্প। বিলটির পক্ষে 50 ও বিপক্ষে 46 ভোট পড়ে। ফলে পরবর্তী ধাপে যেতে প্রয়োজনীয় 60 ভোট না পাওয়ায় তা আটকে যায় সিনেটে। এর আগে গেল মাসে মার্কিন সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে বিলটি বিবেচনার সময় ডেমোক্র্যাট সদস্যদের 9 জনই এর বিরোধিতা করেছিলেন। তাদের শঙ্কা, এত বড় প্রতিরক্ষা বাজেট অনুমোদন হলে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রতি কংগ্রেসের সমর্থন হিসেবে দেখা হবে। যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল অনুমোদিত $1.15 ট্রিলিয়ন কেনা হবে যুদ্ধবিমান, জাহাজ ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বাড়বে সৈন্যদের বেতনও। পাশাপাশি বাজেট সমন্বয়ের মাধ্যমে আরও $350 বিলিয়ন অনুমোদন চায় ট্রাম্প প্রশাসন, যে জন্য আবেদন করা হয়েছে কংগ্রেস বরাবর, যেখানেও প্রয়োজন ডেমোক্র্যাটদের সমর্থন।
ডেমোক্র্যাটদের অভিযোগ, সামাজিক কর্মসূচিতে বরাদ্দ কমানোর মধ্যেই সামরিক ব্যয় $1.5 ট্রিলিয়ন করতে চান ট্রাম্প। যদিও তাদের এমন অবস্থানের বিরোধিতা করেন অনেকেই। অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিচ্ছেন তারা। এদিকে বিল নিয়ে ভোটের সময়েই ইরানের সব বন্দরে আবারও নৌ অবরোধ কার্যকরের পাশাপাশি ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।